আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দ। ভয়ের রাজ্যে হারিয়ে যেতে নতুন আরও একটি এপিসোড নিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরজে রনি। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমাদের আগের চ্যানেলটি নষ্ট হয়ে যাওয়ার পর আমরা হতাশ না হয়ে পুনরায় শূন্য থেকে শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সারা ভালোই পাচ্ছি। আপনাদের সকলের ভালোবাসা আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের এই চ্যানেলটি নিয়ে এগিয়ে যেতে চাই বহুদূর। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন, যাতে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথেই সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছেন ঢাকা থেকে সোহেল রানা নামে একজন আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু। কথা না বাড়িয়ে চলুন ঘটনাটি শুরু করা যাক। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রনি ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকের ঘটনাটি সংগ্রহ করেছি আমার বন্ধুর মামার কাছ থেকে। মামার নাম কবির হোসেন। মামা পেশায় একজন মাছ ব্যবসায়ী। তাকে মাছ কেনার জন্য বিভিন্ন সময় দেশের বিভিন্ন প্রান্তে যেতে হয়। মাসের মধ্যে দুই একবার তাকে মাওয়া, শরীয়তপুর এসব এলাকায় যেতে হয় সরাসরি স্থানীয় জেলেদের থেকে মাছ কেনার জন্য। তিনি একবার শরীয়তপুর থেকে মাছ কেনার সময় পরিচয় হয় প্রবীণ এক জেলের সাথে, যার নাম রমিজউদ্দিন। স্থানীয়রা তাকে রাসু বলে ডাকতেন। রমিজউদ্দিনের সাথে মামার বেশ ভালোই ভাব জমে গিয়েছিল। কবির মামা যেদিন মাছ কিনতে যেত, তখন রমিজউদ্দিনের সাথে খোশ গল্পে মেতে উঠতেন। এমনই একদিন গল্পের মাঝে মামা একবার রমিজউদ্দিনের কাছে জানতে চায় তার জীবনে নদীতে মাছ ধরতে গিয়ে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে কিনা। তখন রমিজউদ্দিন জানায় তার সাথে একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর থেকে আজ পর্যন্ত তিনি আর কোনোদিন নদীতে মাছ ধরতে যায়নি, বলছেন রমিজউদ্দিন। সালটা তখন ৮০-র দশকে, সঠিক কত সাল মনে পড়ছে না। আমি তখন টকবকে তাগড়া যুবক, বয়স আনুমানিক ২২ থেকে ২৪ এর কোঠায় হবে হয়তো। শরীরের রক্ত গরম। ভয়, ডর বা অতি প্রাকৃতিক কোনো কিছুরই পাত্তা দিতাম না। এলাকায় সাহসী মানুষ হিসেবে আমার একটা পরিচিতি ছিল। এলাকার গণ্যমান্য ব্যক্তিগণদের রাতের বেলায় কোনো কাজ পড়লে আমায় ডাকতেন। আমিও সাহসিকতার সাথে আমাকে দেওয়া কাজ সম্পন্ন করতাম। এলাকার মানুষের বিপদে আপদে সর্বদা তাদের পাশে থাকতাম। পদ্মা পারে বাড়ি হওয়ার সুবাদে আমার পারিবারিক পেশা ছিল নদীতে মাছ ধরা। নদীর সৌন্দর্য যেভাবে আমাদের আকৃষ্ট করে, ঠিক তেমনি রাতের অন্ধকারে এই নদী ফিরে আসে তার ভয়ঙ্কর রূপ নিয়ে। আমার বাবা একজন জেলে হওয়ার কারণে ছোট থেকেই নদীতে বাবার সাথে মাছ ধরতে যেতাম। আমার মাছ ধরার হাতেখড়ি আমার বাবার হাত ধরেই। বড় হয়ে আমি রাত বিরাতে নৌকা নিয়ে নদীতে ঘুরে ঘুরে মাছ ধরতাম। সেদিন আমাদের গ্রামের সাপ্তাহিক হাটের দিন ছিল। আমি বাজার করার জন্য হাটে গেলাম। হাটে গিয়ে শুনতে পেলাম যে আমাদের চেয়ারম্যানের ছোট মেয়ে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হারিয়ে গেছে। সারাদিন অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। এ খবরটি শুনে আমি খুব কষ্ট পেলাম। মন খারাপ করে হাট থেকে বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিলাম। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে আসলো। বাড়িতে ফিরে রাতের খাবার খেয়ে আমার স্ত্রীকে ঘুমিয়ে পড়ার কথা বলে রাত আনুমানিক ৮টার দিকে মাছ ধরার জাল, লাইট, হারিকেন, টেটা আর নৌকা চালানোর বৈঠা নিয়ে নদীর পাড়ে বেঁধে রাখা আমার নৌকার দিকে গেলাম। বলে রাখা ভালো, তৎকালীন সময়ে রাত ৮টা মানে অনেক রাত। আমাদের গ্রামাঞ্চলের হিসাবে গভীর রাতই বলা চলে, কারণ তখনও আমাদের এলাকায় বিদ্যুৎ পৌঁছয়নি। হাঁটতে হাঁটতে আমি নদীর পাড়ে আমার ছোট নৌকার কাছে এসে সবকিছু নৌকায় তুলে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি নদীর বুকে জাল ফেলতে। টর্চ লাইট জ্বালিয়ে এদিক সেদিক জাল ফেলে মাছ ধরতে থাকি। অন্য দিনের তুলনায় আজকে মাছ কম উঠছিল। মোটামুটি অনেকবার জাল ফেলেও আশা অনুরূপ মাছ পাচ্ছিলাম না। তাই এক পর্যায়ে চিন্তা করলাম, সামনের গ্রামের মাঝখান দিয়ে একটি খাল চলে গিয়েছিল মোহনার দিকে। সেখানে গেলে হয়তো বেশি মাছ পাবো। যেই ভাবা সেই কাজ, আমি মোহনার উদ্দেশ্যে বৈঠা বাওয়া শুরু করলাম। মিনিট ২০-এর মধ্যেই চলে আসলাম মোহনায়। মোহনায় এসে জাল ফেলা মাত্রই বেশ বড় বড় কয়টা মাছ পেলাম। তাই ঘন ঘন জাল ফেলা শুরু করলাম। প্রতিবারই বড় বড় একটা বা দুইটা করে মাছ পাচ্ছিলাম। এর আগে কখনো একসাথে এতগুলো বড় বড় মাছ আমি পাইনি। মাছগুলোর মধ্যে বেশিরভাগই ছিল রাক্ষুসে মাছ। আমি এসব কিছু তোয়াক্কা না করে আরো মাছ পাবার আশায় আরেকটু ভেতরে গিয়ে জাল ফেললাম।
এবার মনে হচ্ছিল বিশাল একটা মাছ জালে আটকেছে। জাল টানতেও আমার বেশ কষ্ট হচ্ছিল। তারপরও বেশ কিছুক্ষণ জাল টেনে নৌকার কাছে নিয়ে আসতে সক্ষম হই। জাল কাছে টেনে টর্চের আলো ফেলে দেখতে পেলাম এতক্ষণ যাকে আমি বড় মাছ ভেবে জাল টানছিলাম সেটা কোনো মাছ নয়, বরং সেটা একটা বাচ্চা মেয়ের লাশ। সাহসী মানুষ থাকার কারণে খানিকটা হতবম্ব হলেও ভয় পাইনি। তাই জাল টেনে নৌকায় উঠিয়ে উপর থেকে জাল সরিয়ে দেখলাম লাশটি আর কারো নয়, সকালে পানিতে ডুবে যাওয়া আমাদের চেয়ারম্যানের ছোট মেয়ের লাশ। ভালো করে আলো ফেলে লাশটি দেখে বুঝতে পারলাম এতক্ষণ যে রাক্ষসে মাছগুলো আমি পেয়েছি সেই মাছগুলো আসলে এই বাচ্চা মেয়েটির লাশ খেতেই এসেছিল। এটা ভাবারও একটা কারণ আছে। আমার মনে হচ্ছিল যে বাচ্চা মেয়েটার ফুলে ওঠা হাত পায়ের কিছু অংশ ছিঁড়ে ফেলা হয়েছে। আসলে এমনটা হয় ওই রাক্ষসে মাছের কারণেই। এই দৃশ্য দেখার পর আমার খুবই কষ্ট লাগে, ভিতর ফেটে কান্না আসছিল। আমি মাছগুলো ফেলে দিতে চেয়েছিলাম। আমার পারিবারিক অবস্থা অসচ্ছল ছিল, তাই পরক্ষণে আবার চিন্তা করলাম এখন যদি মাছগুলো আমি ফেলে দেই তাহলে আগামীকাল আমার পরিবারের খাবার জুটবে না। তাই মাছগুলো ফেলে না দিয়ে আর মাছ না ধরেই গ্রামে ফিরে আসলাম। ঘাটে নৌকা ভালো করে বেঁধে এই মাছগুলো নিয়ে দ্রুত বাড়িতে এসে মাছ জাল টেটা রেখে একটা চাটাই নিয়ে নৌকার পাশে ফিরে আসলাম। এসে লাশটাকে চাটাই দিয়ে পেঁচিয়ে কোলে করে নিয়ে চেয়ারম্যানের বাড়ির দিকে রওনা হলাম। পানি খেয়ে লাশ বেশ খানিকটা ফুলে গিয়েছিল এবং লাশের ওজন বেড়ে যাওয়ায় বাচ্চা মেয়ের লাশ হওয়া সত্ত্বেও আমি এই লাশটাকে বহন করতে পারছিলাম না। তাই আমার বাড়ির পাশের এক চাচাতো ভাইকে ডেকে নিয়ে আসলাম। দুজনে মিলে লাশটাকে নিয়ে চেয়ারম্যানের বাসায় পৌঁছে তাকে ডেকে তুললাম। চেয়ারম্যান সাহেব তখনও মেয়ে হারানোর শোকে কাতর ছিলেন। আবার রাতে কেউ তাকে ডেকে তোলার কারণে তিনি কিছুটা বিরক্তও হন বটে। চেয়ারম্যান তখন রেগে আগুন হয়ে বাহিরে আসেন। বাহিরে এসে দৃশ্য দেখার পর তার রাগের জায়গা কেড়ে নেয় সন্তান হারানোর বেদনায়। তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। চেয়ারম্যানের কান্নার শব্দ শুনে তার বাড়ির সবাই জেগে উঠলেন। তারাও দ্রুত সবাই উঠানে চলে আসেন। নিজেদের বাড়ির মেয়ের এমন মর্মান্তিক লাশ দেখে সবাই কান্নায় ভেঙে পড়েন। বাড়িতে নেমে আসে বিষাদের ছায়া, শোকে স্তব্ধ পরিবেশ। কান্নাকাটির শব্দে কিছুক্ষণের মধ্যেই পাড়া প্রতিবেশী সবাই চলে আসে। তখন সবার সিদ্ধান্ত মোতাবেক ফজরের পরেই জানাজার সময় নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত মোতাবেক জানাজা পড়িয়ে লাশ দাফন করা হয়। আমিও জানাজায় শরিক হয়েছিলাম। জানাজা শেষে চেয়ারম্যান সাহেব আমাকে তার কাছে ডেকে নেন। তিনি আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন, কারণ কেউই তো লাশটিকে খুঁজে পাচ্ছিল না। যদিও কাকতালীয়ভাবে আমি লাশটিকে খুঁজে পাই, এই কারণেই তিনি আমায় ধন্যবাদ জানান এবং খুশি হয়ে চেয়ারম্যান সাহেব আমার হাতে 2000 টাকা জোর করে ধরিয়ে দেন। প্রথমে আমি নিতে চাচ্ছিলাম না, কিন্তু অভাবের তাড়নায় আমি আমার লোভকে সামলাতে না পেরে টাকাগুলো গ্রহণ করলাম। এর আগে আমি একসাথে এতগুলো টাকা কখনোই দেখিনি, কারণ তৎকালীন সময়ে 2000 টাকা মানে অনেক টাকা ছিল। 200 টাকা দিয়ে 2 বিঘা ফসলি জমি কিনা যেত। তাহলে এবার বুঝে নিন 2000 টাকা কেমন ছিল তখন। এই টাকা পেয়ে আমি মনে মনে মহা খুশি হয়ে যাই, কিন্তু আমার এই খুশি আমার জীবনে কাল হয়ে দাঁড়ায়। এখান থেকে আমার মনে লোভের সৃষ্টি হয়। এই লোভের খেসারতও আমায় দিতে হয়েছিল। কি খেসারত দিয়েছি সম্পূর্ণ ঘটনাটি শুনুন, তাহলে বুঝতে পারবেন। টাকাগুলো নিয়ে বাড়িতে এসে রাতের ধরা মাছগুলো নিয়ে বাজারে যাই। সকাল সকাল এত বড় বড় টাটকা মাছ হওয়ায় বেশ চওড়া দামেই বিক্রি হয়ে যায়। মাছ বিক্রি শেষে আমার সংসারের দৈনন্দিন প্রয়োজনের জিনিসপত্র কিনে বাড়িতে ফেরত আসি। সবকিছু কিনেও আমার হাতে বেশ কিছু পরিমাণে টাকা রয়ে যায়। সারা রাত জেগে মাছ ধরে এবং লাশ নিয়ে দৌড়াদৌড়ির কারণে আমার শরীর তখন ক্লান্ত হয়ে পড়ে। বিছানায় শোয়া মাত্রই চোখে চলে আসে রাজ্যের ঘুম। আমি তখন গভীর ঘুমেছিলাম। হঠাৎ একটা আজব স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যায়। আমি দেখলাম আমাদের গ্রাম থেকে 5 থেকে 6 গ্রাম দূরের একটি গ্রামে আমার পরিচিত এক খালের মোহনায় একটি লাশ ভেসে উঠেছে এবং পানিতে ভেসে উঠে ওই লাশটি আমাকে ডাকাডাকি করছে। এই স্বপ্নটি দেখে সাথে সাথেই আমি ঘুম থেকে উঠে বসে যাই। শরীর ক্লান্ত থাকায় ওই দিন আর মাছ ধরতে যাইনি। পরের বেশ কিছুদিন আর কোনো রকমের সমস্যা হয়নি। আমি আগের মতোই মাছ ধরছি, হাটে গিয়ে মাছ বিক্রি করছি। এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। বেশ ভালোই চলছিল সবকিছু। প্রথম লাশটি পাওয়ার প্রায় 1 মাস পরের ঘটনা। সেদিনও আমি দুপুরের খাওয়া দাওয়া সেরে শুয়ে ঘুমাচ্ছিলাম। তখন কয়েকজন নারী পুরুষ আমার বাড়িতে আসেন এবং আমাকে ডাকাডাকি শুরু করেন। আমি বিছানা থেকে উঠে বাহিরে বের হয়ে আসি। দেখলাম একজন মহিলা খুব কান্নাকাটি করছে। তখন আমি তাদের জিজ্ঞেস করলাম যে আপনারা কেন আমার বাড়ির উঠানে এসে এভাবে কান্নাকাটি করছেন। তখন তাদের মধ্য থেকে একজন লোক আমার কাছে এসে করুণ কণ্ঠে বলল, রাসু ভাই,
আমার একমাত্র ছেলেটি গতকালকে সকালে তার সমবয়সী বন্ধুদের সাথে নদীতে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে সে পানিতে ডুবে গিয়েছে। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু আমরা লাশটি খুঁজে পাইনি। লোকমুখে শুনেছি আপনি চেয়ারম্যান সাহেবের মেয়ের লাশটি খুঁজে দিয়েছেন, তাই আপনার কাছে বড় আশা নিয়ে এসেছি ভাই। দয়া করে যদি আমাদের ছেলের লাশটা খুঁজে দিতেন। বাচ্চার মা সন্তান হারানোর বেদনায় কান্না করতে করতে পাগল হয়ে যাচ্ছে। যদি লাশটা পেয়ে দাফন করতে পারি, তাহলে আমরা বাবা মা হিসাবে একটু শান্তি পেতাম, এই ভেবে যে অন্তত লাশটা দাফন করতে তো পেরেছি। ভাই একটু দেখেন না চেষ্টা করে। তখন ওই লোকটির উদ্দেশ্যে বললাম, ভাই আমি মাছ ধরতে গিয়ে চেয়ারম্যান সাহেবের মেয়ের লাশ খুঁজে পেয়েছিলাম। আমি তো লাশ খুঁজতে বের হই নাই। আপনার ছেলেকে আমি কিভাবে খুঁজে পাবো বলেন? তখন ওই ছেলেহারা লোকটি আমার হাতে 1000 টাকা গুঁজে দিয়ে কাকুতি মিনতি করতে লাগলো তার ছেলেকে খুঁজে দেওয়ার জন্য। আমি দেখলাম চকচকে 100 টাকার 10টি নোট। ওই যে আমার মনে লোভের জন্ম নিয়েছিল, আমার ভিতরে সুপ্ত থাকা লোভ এতগুলো টাকা দেখে আবারও জেগে উঠল। তখন আমি রাজি হয়ে গেলাম। তখন আমার জাল, হারিকেন, টর্চ লাইট নিয়ে বের হলাম লোকটির সাথে। চলতে চলতে লোকটির থেকে জেনে নিলাম কোথায় ডুবেছে, কখন ডুবেছে, তখন জোয়ার ভাটা ছিল কিনা, এ বিষয়ে বিস্তারিত সকল তথ্য নিয়ে আমি নৌকা নিয়ে নদীতে গিয়ে সম্ভাব্য হিসাব নিকাশ করে বিভিন্ন স্থানে জাল ফেলতে থাকি। খুঁজতে খুঁজতে বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। পশ্চিমের আকাশ তখন রক্তবর্ণ। তখন আমি খেয়াল করলাম একটু দূরে একটা চর দেখা যাচ্ছে। আমি নৌকাটি চরে ভিড়িয়ে নৌকা থেকে নেমে একটু বিশ্রাম নিচ্ছিলাম। বসে বসে সাথে আনা কিছু খাবার খাচ্ছিলাম আর চিন্তা করছিলাম যে এখন যদি লাশটি খুঁজে না পাই, তাহলে তো এই টাকাগুলো ফেরত দিতে হবে, এবং মনে মনে আল্লাহর কাছে দোয়া করছিলাম যেন লাশটা খুঁজে পেয়ে যাই। এসব ভাবতে ভাবতেই দূর থেকে হালকা ভেসে আসে মাগরিবের আজানের শব্দ। নির্জন একটা চর, তাই আমি চারদিকে টর্চের আলো ফেলতে লাগলাম যে কোথাও কিছু আছে কিনা। তখন আমি খেয়াল করলাম একটা মানুষ আমার ঠিক বিপরীত পাশে চরের অন্য প্রান্তে বসে আছে এবং নদীর পানিতে হাত ডুবিয়ে কি যেন একটা করছে। আমি ভেবে পাচ্ছিলাম না যে এই লোকটা এখানে কখন আসলো আর কিভাবেই বা আসলো। এই চরে কোনো ঘর বাড়ি নেই, তাই কোনো মানুষজন থাকার কথা না, আর সন্ধ্যার পর তো থাকার কোনো প্রশ্নই আসে না। তখন আমি ওই লোকটিকে ডাক দিলাম, ভাই কে আপনি? এখানে কিভাবে আসলেন? কেনই বা আসলেন? আর কি করছেন? আমি এত ডাকাডাকির পরেও লোকটি কোনো সাড়া দিল না। আপন মনে তিনি তার কাজ করেই যাচ্ছেন। আমি এত ডাকাডাকির পরেও কোনো সাড়া না দেওয়ায় আমি সামনের দিকে চুপচাপ এগিয়ে যাই। আমার উপস্থিতি টের পেয়ে লোকটি পিছনে ঘুরে না তাকিয়ে সরাসরি নদীতে লাফ দেয়। তখন আমি দৌড়ে ওইদিকে গিয়েও লোকটার কোনো চিহ্ন খুঁজে পেলাম না। কিন্তু লোকটা যেখানে বসেছিল সেখানে গিয়ে পানিতে লাইট মারার পর একটা আজব ঘটনা দেখতে পেলাম। ভালোভাবে লাইটের আলো ফেলার পর আমি দেখলাম একটা বাচ্চা ছেলের লাশ অর্ধেক পানিতে আর অর্ধেক মাটির উপরে আছে। লাশের উপরের অংশ থেকে বেশ কিছুটা অংশ ছিঁড়ে নেওয়া হয়েছে, যেমন একটা হাতে কোনো মাংস নেই এবং হাতের উপরের দিকে ঘাড়ের কাছে বড় একটা কামড়ের দাগ। আমি একজন জেলে মানুষ, এই অঞ্চলের মাছের প্রতি আমার একটা ধারণা আছে। এটা কোনো মাছের কাজ না, মাছ এভাবে ডাঙায় উঠিয়ে খায় না। আমি বেশি কিছু না ভেবে নৌকায় গিয়ে সাথে আনা চাটাই আর দড়ি নিয়ে এসে লাশটাকে ভালোভাবে বেঁধে নিলাম। এগুলো আমি সাথে করে নিয়েই এসেছিলাম, যদি লাশ পাই এই ভেবে বেঁধে নিয়ে আসব। এখন এগুলো কাজে লেগেই গেল। এর মাঝেই ওই বাচ্চার বাবার থেকে শোনা বর্ণনার সাথে মিলিয়ে মোটামুটি নিশ্চিত হলাম এটাই ওই হারিয়ে যাওয়া বাচ্চাটার লাশ। তখন লাশটাকে টেনে নৌকার কাছে এনে নৌকায় তুললাম। এক মুহূর্ত দেরি না করে দ্রুত বৈঠা বাইতে শুরু করলাম। বৈঠা বাইতে বাইতে মনে মনে চিন্তা করলাম লাশটি তার বাবা মায়ের কাছে বুঝিয়ে দিয়ে আরও কিছু টাকা দাবি করব। এই ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল চরে দেখা ওই লোকটির কথা। লোকটা আসলে কে ছিল? আসলে কি সে মানুষ ছিল? সেই তো লাশটা ডাঙায় তুলেছিল। যদি মানুষ হতো তাহলে পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে গেল কেন? এইসব ভাবতে ভাবতে আমি হঠাৎ খেয়াল করলাম নৌকার নিচে কিছু একটা ধাক্কা দিয়ে চলে গেল। নৌকা ছোট থাকার কারণে ধাক্কা খেয়ে কিছুটা দুলে উঠল। তখন নৌকাটা থামিয়ে বড় কোনো মাছের ধাক্কা ভেবে আমি জালটা হাতে নিলাম, যদি মাছটা ধরা যায় এই ভেবে। জাল ছুঁড়ে জালের দড়ি টানতে টানতে আমি নৌকার মাথার দিকে চলে আসলাম। ঠিক তখনই নৌকার নিচ থেকে আরও একটি ধাক্কা আসে, আর এবারের ধাক্কাটা বেশ জোরালো ছিল।
নৌকা এতটাই দুলে উঠেছিল যে আমি ভারসাম্য রাখতে না পেরে পানিতে পড়ে যাই। প্রায় মিনিট খানিকের মধ্যে আমি নৌকায় উঠতে সক্ষম হই। নৌকায় ওঠার পর আমি যেই দৃশ্যটা দেখলাম, আমার মনে হলো নৌকায় ওঠাটাই আমার বড় ভুল হয়েছে। আমি যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। দেখলাম একটা উলঙ্গ টাইপের মানুষের মতো, গায়ে কোনো জামা কাপড় নেই, দেখতে অনেকটা লালচে রঙের। তার সারা মাথায় জটা চুল, শরীরের তুলনায় হাত পা খানিকটা লম্বা এবং চিকন। তার নাক মুখ চোখ বলতে কিছুই নেই। মনে হলো চেহারাটা যেন বিরাট একটা কালো গর্ত, আর চারপাশে চিকন চিকন সাদা সাদা দাঁত। আমি দেখলাম এই প্রাণীটি মৃত বাচ্চাটির আরেকটি হাত তার মুখে পুরে নিয়েছে। এই দৃশ্য দেখার পর আমি মারাত্মক ভয় পেয়ে যাই। শুধু আমি না, আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে বেশি সাহসী মানুষটাও এই নির্জন নদীর মাঝে কালো অন্ধকারে ছোট একটা নৌকায় সাথে একটা লাশ নিয়ে এই দৃশ্য দেখে ভয় পাবে না এমন নয়। এদিকে আমি যে নৌকায় উঠেছি তা দেখেও প্রাণীটির কোনো প্রকার প্রতিক্রিয়া হলো না। সে ওই হাতটা খাওয়া নিয়েই ব্যস্ত। তখন আমি মনে মনে ভাবলাম, এখান থেকে বেঁচে ফিরতে হলে মনে সাহস জোগাতে হবে। মনে কিছুটা সাহসের সঞ্চার করে নিজেকে দ্রুত সামলে নিয়ে নৌকায় রাখা টর্চের আলো সরাসরি ওই প্রাণীটার উপরে ফেললাম। তখনই আমার প্রাণীটার শরীরের গঠন সম্পর্কে আইডিয়া হয়, যা আমি আগেই বলেছি। যখনই আমার লাইটের আলোটা ওই প্রাণীর শরীরে পড়ে, তখনই সে একটি বিকট চিৎকার দিয়ে এক লাফ দিয়ে পানিতে পড়ে মিলিয়ে যায়। তখন আমি বুঝলাম এই ভয়ঙ্কর পিচাসটি আলোকে ভয় পায়, যার ফলে আলো দেখে বিকট চিৎকার করে পালিয়েছে। তাই আমি টর্চ না নিভিয়ে নৌকায় থাকা হারিকেনটা জ্বালিয়ে আলো বাড়িয়ে দিলাম। সময় নষ্ট না করে আবারও দ্রুত নৌকা বাইতে শুরু করলাম। খেয়াল করলাম পিচাসটি আমার পিছু ছাড়েনি। একটু পর পর একবার এই পাশে, আরেকবার ওই পাশে, একবার সামনে, আরেকবার পেছনে পানি থেকে মাথা তোলে। আবার আমি লাইটের আলো ফেললে আবারও পানিতে ডুব মারে আর গড়গড় গড়গড় আওয়াজ করছিল। আমি মনে মনে ভীষণ ভয় পাচ্ছিলাম। ভয়ে আমার শরীর অচল হয়ে আসছিল। বাঁচার তাগিদে মনের জোরে আমি বৈঠা বাইতে থাকি। প্রায় 1 ঘন্টা এমন প্রতিকূল অবস্থার সাথে লড়াই করে অবশেষে আমাদের ঘাট দেখতে পাই। প্রায় যখন ঘাটের কাছাকাছি চলে এসেছিলাম, তখন পেছন থেকে ভেসে আসে প্রচণ্ড আক্রোশে বিকট একটা চিৎকার। তার সাথে যেন সবকিছু লণ্ডভণ্ড করে দিচ্ছে। এমন একটা চিৎকার যে তা এই পৃথিবীর কোনো মানুষ বা প্রাণীর হতে পারে না। চিৎকারের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘাটের আশেপাশের বাড়ির মানুষজন লাইট নিয়ে ঘাটে চলে এসেছিল দৌড়াদৌড়ি করে, যে কি হচ্ছে তা দেখার জন্য। তারা নদীর দিকে টর্চ লাইটের আলো ফেলে দেখতে পায় আমি ও আমার নৌকাকে, এবং আমার পেছনে সেই পিচাসের তাণ্ডব আর আর্তনাদ। এক পর্যায়ে আমি নৌকাটিকে ঘাটে ভিড়িয়ে এক দৌড়ে পাড়ে উঠে আসি। তখন ঘাটে থাকা লোকজন ধরাধরি করে নৌকাসহ লাশটিকে পাড়ে তুলে নিয়ে আসে। আমি লাইটের আলোয় দেখলাম সেই ভয়ঙ্কর পিচাসের তাণ্ডব এবং আর্তনাদ শুনতে পাচ্ছিলাম। এক পর্যায়ে ধীরে ধীরে পরিবেশ স্বাভাবিক হয়ে যায়, যেন কোথাও কিছুই ঘটেনি। তখন আমি পাড়ে বসে হাঁপাতে হাঁপাতে সবাইকে সব ঘটনা খুলে বলি, আমার সাথে কি হয়েছে, আমি কি দেখেছি। পরে সবাই মিলে লাশটাকে সাথে নিয়ে বাচ্চাটার বাড়ির পথে রওনা হই। আমি যখন বাচ্চার বাবার কাছে লাশটি বুঝিয়ে দিচ্ছিলাম, তখন বাচ্চার বাবাকে বিস্তারিত সব ঘটনা খুলে বলি। আমার ভেতরে লোভের আক্রোশ যেন অতৃপ্ত আত্মার মতো জেগে উঠল। লোভে আমি এতটাই অন্ধ হয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাই যে একটা পরিবারের এমন বিপদের সময়ও আমি আরও টাকা দাবি করি। বাচ্চাটির বাবা কান্না করতে করতে আমার কাছে হাত জোর করে বারবার অনুরোধ করছিল যে আমার যা সঞ্চয় ছিল তা আপনাকে আমি আগেই দিয়ে দিয়েছি, এখন আর দেওয়ার মতো কোনো কিছুই আমার কাছে অবশিষ্ট নেই। আমি এক পর্যায়ে রাগে লোকটার সাথে ঝগড়া করা শুরু করে দেই। বুঝেন আমি কতটা অমানুষ হয়ে গিয়েছিলাম তখন। তারপর আমার রাগারাগি শুনে আশেপাশের লোকজনেরা সবার থেকে কিছু কিছু টাকা তুলে আরও 700 টাকা আমার হাতে তুলে দেয়। টাকা পেয়ে আমি বাড়িতে চলে আসি। এই লাশটি খুঁজে দেওয়ার পর থেকে পুরো এলাকা সহ পাশের এলাকাগুলোতে ছড়িয়ে পড়ে আমার কথা। আমি তারপর আরও প্রায় 20 থেকে 30টার মতো লাশ খুঁজে দিয়েছিলাম। ওই দিনের ঘটনার পর আমি আর কখনো রাতে লাশ খুঁজতে যাইনি, এমনকি একাও যাইনি। সাথে লাশের পরিবারের কেউ একজনকে নিয়ে খুঁজতে বের হতাম। এরপর কেটে যায় প্রায় মাস 6 মতো। আমি রীতিমতো ওই লাশখোর পিচাসের কথা ভুলেই গিয়েছিলাম।
সবকিছুই স্বাভাবিকভাবেই চলছিল। আমি সন্ধ্যার আগেই মাছ ধরা শেষ করে বাড়িতে ফিরতাম। এভাবে চলতে থাকায় আমার আয় রোজগার কমে আসছিল। রাতের তুলনায় দিনের বেলায় মাছ কম উঠত। হঠাৎ একদিন রাতের বেলায় ৩ জন লোক আমার বাড়িতে আসে। তাদের মধ্যে একজন বয়স্ক লোক ছিলেন। আমি তাদের পরিচয় এবং আসার কারণ জিজ্ঞেস করলে বয়স্ক লোকটি উত্তর দেয়, তারা দূরের একটি গ্রাম থেকে এসেছেন। আজ থেকে ৩ দিন আগে তার ছেলে পানিতে ডুবে গিয়েছে। অনেক খোঁজাখুঁজি করেও কোনোভাবেই লাশটি খুঁজে পায়নি তারা। পরে এলাকায় খোঁজ খবর নিয়ে জানতে পারি আপনার কথা। আপনি নাকি পানিতে ডুবে যাওয়া লাশ খুঁজে দিতে পারেন। তাই নিরুপায় হয়ে আপনার কাছে আসলাম। অসহায়ের মতো তিনি আমায় বললেন, দয়া করে আমাদের ফিরিয়ে দিবেন না। আমি বয়স্ক লোকটির সব কথা শুনে বললাম, আজকে তো আর হবে না, আপনারা কালকে সকালে আসেন। আমি রাতে লাশ খুঁজতে বের হই না, কারণ এর আগে লাশ খুঁজতে গিয়ে আমি ভয়ঙ্কর বিপদে পড়েছিলাম। আর আমি কিন্তু বিনা পরিশ্রমে কাজ করি না। আপনারা টাকা নিয়ে আসেন, আমি আগামীকাল সকালে গিয়ে আপনাদের লাশ খুঁজে দিব। তখন বয়স্ক লোকটি বললেন, আমি জানি আপনি টাকার বিনিময়ে কাজ করেন, তাই আমি সাথে করে টাকা নিয়েই এসেছি। তখন তিনি আমার হাতে টাকা গুঁজে দিয়ে বললেন, এখানে নগদ ৫,০০০ টাকা আছে, প্রয়োজনে আরও টাকা দিব। দেরি না করে এখনই আমাদের সাথে চলুন, কারণ লাশটির আজ ৩ দিন হয়ে গেছে। আরও দেরি করলে হয়তোবা লাশটিকে আর পাওয়াই যাবে না। ৮০-র দশকে ৫,০০০ টাকা অনেক। এতগুলো টাকা একসাথে দেখে তখন আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। লোভ গ্রাস করে নেয় আমার বিবেক, বুদ্ধি, সবকিছু। টাকার লোভে আমি রাজি হয়ে যাই তাদের সাথে যেতে এবং লাশটি খুঁজে দিতে। তখন আমি তাদের কিছু শর্ত দিয়ে দেই যে আমি একা খুঁজতে যেতে পারবো না, আমার সাথে কাউকে যেতে হবে। তখন সেই লোকটি নিজেই আমার সাথে যেতে রাজি হয় এবং তার সাথের লোকগুলোদের বলে, তোমরা বাসায় গিয়ে অপেক্ষা করো, আমরা দ্রুতই লাশটি খুঁজে নিয়ে বাড়ি ফিরব। তখন আমি আর কাল বিলম্ব না করেই আমার জাল বৈঠা নিয়ে লোকটির সাথে করে নৌকা নিয়ে বের হয়ে পড়ি নদীতে লাশটি খোঁজার উদ্দেশ্যে। আসার পথেই লোকটির থেকে কোথায় কখন ডুবেছে, তখন জোয়ার না ভাটা ছিল, এই বিষয়গুলো জেনে নিয়েছিলাম। লোকটির দেওয়া তথ্যগুলোর সাথে মিলিয়ে সম্ভাব্য জায়গাগুলোতে গিয়ে লাশটি খোঁজার উদ্দেশ্যে জাল ফেলতে থাকি। এভাবে দীর্ঘ সময় ধরে আমি নদীতে জাল ফেলতে থাকলাম, কিন্তু কোথাও কোনো লাশের হদিশ পেলাম না। লাশ না পেলেও মাছ সেদিন ভালোই পাচ্ছিলাম। আমি মাছগুলোকে নৌকার পাটাতনের নিচে রাখছিলাম। এভাবে খুঁজতে খুঁজতে আমি নৌকা নিয়ে বেশ খানিকটা সামনে এগিয়ে গিয়েছিলাম। আমার সাথে আসা লোকটা প্রথম দিকে কথাবার্তা বললেও এখন চুপচাপ হয়ে গেছে, আমার কোনো কথারই উত্তর দিচ্ছে না। আমি খেয়াল করলাম তিনি নদীর পানিতে এক মনে কি যেন দেখেই চলেছে। লাশ খুঁজতে খুঁজতে প্রায় মাঝরাত হয়ে গেল। তখন আমি লোকটাকে বললাম, দেখেন, লাশ পাই বা না পাই, টাকা কিন্তু আমি ফেরত দিতে পারবো না, আগেই বলে রাখলাম। আমার কথা শুনে লোকটি উত্তর দিল, আচ্ছা ঠিক আছে, টাকা ফেরত দিতে হবে না, আপনি লাশ খুঁজুন। দীর্ঘ সময় ধরে এদিক সেদিক খুঁজেও লাশের সন্ধান পাচ্ছিলাম না। এভাবে চলতে চলতে রাতের অন্ধকারে কোথায় চলে এসেছিলাম অনুমান করতে পারছিলাম না। তখন লোকটি হঠাৎ করে একটি চর দেখিয়ে বলল, নৌকাটা এখানে ভেরান। আমি লোকটির মুখে চরের কথা শুনে একটু ঘাবড়িয়ে গেলাম, কারণ আমার আগের বারের চরের অভিজ্ঞতা ছিল ভয়ানক। আমি লোকটিকে বললাম, চরে নৌকা ভেরানো যাবে না, একটু ঝামেলা আছে। তখন লোকটি আমায় আশ্বস্ত করলেন, ভয়ের কোনো কারণ নেই বলে। আমি লোকটির কথায় ভরসা পেয়ে চরে নৌকা ভেরালাম। আমরা দুজনেই নৌকা থেকে নেমে চরের মাঝামাঝি গিয়ে দাঁড়ালাম। লোকটি আমাকে এখানে দাঁড়াতে বলে তিনি একা সামনের দিকে এগিয়ে গেলেন। আমি দেখলাম লোকটি পানির কাছে গিয়ে হাঁটু গেড়ে বসেছে, হাত দিয়ে পানিতে আঘাত করছে আর মুখ দিয়ে কিছু একটা পড়ছে। শুনে মনে হচ্ছিল সে কাউকে ডাকছে। লোকটির এমন অদ্ভুত কাণ্ড দেখে আমি রীতিমতো অবাক হলাম। তখন আমি একটু এগিয়ে গিয়ে লোকটিকে বেশ কয়েকবার ডাক দিলাম। লোকটি আমার ডাকে কোনো প্রকার সাড়া না দিয়ে তার কাজ সে করেই চলেছে। অল্প কিছুক্ষণ পরে চাঁদের আলোয় খেয়াল করলাম লোকটির সামনের দিকে পানিতে একটি ঘূর্ণিপাক সৃষ্টি হচ্ছে। আমি আরও একটু এগিয়ে গিয়ে বুঝতে পারি আজকের রাতে বের হয়ে আমার জীবনের সবচেয়ে বড় ভুল কাজটি করেছি আমি দেখতে পেলাম বিশাল বড় দানব আকৃতির একটি গুই সাপের মতো প্রাণী মুখে করে একটি লাশ নিয়ে পানি থেকে উঠে আসছে। এই দৃশ্য দেখে আমি ভয়ে নিস্তব্ধ হয়ে গেলাম। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি পেছনে ফিরে দৌড় দিব, ঠিক তখনই ওই লোকটা আমায় ডাক দিলেন।
ভয়ে আমার শির দ্বারা দিয়ে শীতল একটি স্রোত বয়ে গেল। দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি যখন লোকটির দিকে তাকালাম তখন দেখতে পেলাম লোকটির চেহারা আর আগের মতো নেই, পরিবর্তন হয়ে যাচ্ছে। ধীরে ধীরে আমার আগের দেখা সেই পিচাসটার মতো হয়ে গেল। এবার পিচাসটি আমায় উদ্দেশ্য করে বলল, কিরে রাসু, দেখ তো আমায় চিনতে পারিস কিনা, মনে আছে আমার কথা? সেদিন তুই আমার মুখের খাবার কেড়ে নিয়েছিলি জোর করে। অনেক কষ্টে আজকে তোকে এখানে নিয়ে এসেছি প্রতিশোধ নেওয়ার জন্য। আজকে তোকে কে বাঁচাবে এই নির্জন চরে? আজকে আমার হাত থেকে তোর রেহাই নেই। দেখলাম গুইসাপ আকৃতির দানবটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। তখন ভয়ে আমি সেখান থেকে দৌড় দেই নৌকার দিকে, কিন্তু আমার একটু দেরি হয়ে যায়। ওই প্রাণীটি আমার পায়ে প্রচণ্ড জোরে কামড় বসিয়ে দিল। তখন জীবন বাঁচানোর তাগিদে পায়ের ব্যথা তোয়াক্কা না করে আরেক পা দিয়ে শরীরের জোরে ওই প্রাণীটির মুখে একটি লাথি দিয়ে আমার পাটা ছাড়িয়ে নিয়ে দৌড়ে কোনো রকমে নৌকায় চলে আসি। জীবনের মায়ায় তখন আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে দিক বিদিক নৌকা বাইতে থাকলাম। তখন শুনতে পেলাম ওই চর থেকে পিচাসটি আমার নাম ধরে ডেকে বলছে, রাসু, আজকে যা, আজকের মতো তোকে ছেড়ে দিলাম, কিন্তু তোর সাথে আমার আবারও দেখা হবে রে। এই দেখাই শেষ দেখা নয়, মনে রাখিস, তোর সাথে আমার আবারও দেখা হবে। তোকে অনেক ছলনা করে এখানে নিয়ে এসেছিলাম আজকের রাতের খাবার বানাবো বলে, কিন্তু আমার পোষা প্রাণীটি আমার জন্য আজকে খাবার নিয়ে এসেছে, তাই আজকের মতো তোর জীবন ভিক্ষা দিলাম। এসব শুনে আমি আল্লাহর দরবারে সাহায্য চাইতে থাকি আর দ্রুত নৌকা বাইতে থাকি। পায়ের প্রচণ্ড ব্যথা আর এমন ভয়াবহ পরিস্থিতিতে আমি নিজেকে আর সামলাতে না পেরে নৌকার উপরেই জ্ঞান হারাই। কতক্ষণ অজ্ঞান ছিলাম জানি না। যখন জ্ঞান ফিরে পাই তখন আমি নিজেকে আবিষ্কার করি একটি বালুর ট্রলারের উপর। বেশ কয়েকজন অচেনা লোক আমার দিকে তাকিয়ে আছে। আমি একটু উঠে বসতে চেষ্টা করতেই দেখলাম আমার পায়ে একটা গামছা দিয়ে পেঁচানো, আর সেখান থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। তখন ওই লোকেরা আমার কাছে জানতে চায় যে কি হয়েছিল, কিভাবে আমি এই মাঝ নদীতে আসলাম। আমি তাদের সব ঘটনা খুলে বলি। তখন তারা আমায় জানায় তারা যখন এই দিক দিয়ে যাচ্ছিল আমায় মাঝ নদীতে নৌকায় একা অজ্ঞান অবস্থায় দেখতে পায়। তখন তারা আমাকে তাদের ট্রলারে নিয়ে আসে এবং আমার পা থেকে অনবরত রক্ত ঝরার কারণে একটা গামছা দিয়ে পাটি বেঁধে দেয়। তারা আমার নৌকাটাকেও তাদের ট্রলারের সাথে বেঁধে রেখেছে। তখন ওই ট্রলার চালক আমার হাতে কিছু টাকা দিয়ে কাছাকাছি একটি বাজারে নামিয়ে দেয় এবং বলে দ্রুত একটা ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিতে। তখন আমি ডাক্তারের কাছে গিয়ে ব্যান্ডেজ করার সময় জানতে পারি আমার বাম পায়ের 3টি আঙ্গুল নেই। খেয়ে নিয়েছে ওই গুইসাপ আকৃতির প্রাণীটি। পা ব্যান্ডেজ করিয়ে আমি বাড়িতে চলে আসি। লোভের কারণে আমি জীবন হারাতে গিয়েও আল্লাহর রহমতে ফিরে এসেছি, কিন্তু খেসারত হিসাবে আমার পায়ের 3টি আঙ্গুল হারিয়েছি। সেই দিনের পর থেকে আমি লাশ খোঁজার কাজটি পুরোপুরি বন্ধ করে দেই এবং আজ পর্যন্ত রাতে কোনোদিনও মাছ ধরতে যাইনি। ঘটনাটি শুনে আপনার কাছে অবিশ্বাস্য মনে হতে পারে ভাই, কিন্তু ঘটনাগুলো যার সাথে ঘটে একমাত্র সেই বুঝতে পারে। এই বলে রমিজউদ্দিন তার ঘটনা শেষ করেন। ঘটনাটি প্রিয় শ্রোতা বন্ধুদের কেমন লেগেছে জানি না। যদি ভালো লেগে থাকে তাহলে আমার পরিশ্রম করে লেখা সার্থক হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। এই বলে সোহেল রানা ভাই তার ঘটনাটি শেষ করেছেন। আজকের ঘটনাটি বেশ বড় ছিল, আমার কাছে ঘটনাটি বেশ ভালোই লেগেছে। আশা করি প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদেরও ভালো লেগেছে। ঘটনা সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্টসের মাধ্যমে। ভালো লাগলেও কমেন্ট করে জানিয়ে দিন, ভালো না লাগলেও কমেন্ট করে জানিয়ে দিন। আর ঘটনাটি যদি ভালো লাগে একটা লাইক করুন আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন। আবারও ফিরে আসবো আপনাদের জন্য নতুন কোনো ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কামনায় সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।